ধানমন্ডির সুধা সদন সহ শেখ পরিবারের 7টি প্লট ও ফ্ল্যাট জব্দের আদেশ। এপ্রিলে পাচার অর্থ ফেরাতে দৃশ্যমান অগ্রগতির আশা। গণপরিষদ ও জাতীয় নির্বাচন একসঙ্গে সম্ভব, আবারও বলল এনসিপি। ভোট পিছিয়ে দিতে ষড়যন্ত্র চলছে, শঙ্কা বিএনপি। প্রক্সির মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হবে। এপ্রিলে চূড়ান্ত সিদ্ধান্ত, পোস্টাল ব্যালট অকার্যকর বলছে ইসি। শাহবাগে ধর্ষণ বিরোধী পদযাত্রায় পুলিশের বাধা হাতাহাতি, অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবিতে সারা দেশে বিক্ষোভ। এবং পাকিস্তানে 500 যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেনে সন্ত্রাসী হামলা, 6 নিরাপত্তা কর্মী নিহত। বেলুচিস্তান লিবারেশন আর্মির দায় স্বীকার। স্বাগত সান্ধ্যবাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি জেনিসিয়া বর্ণা এবং আমি তাসওয়ার নাফি। শেখ হাসিনার ধানমন্ডির সুধা সদন, গুলশানে টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট ও সেগুনবাগিচায় শেখ রেহানার ফ্ল্যাট সহ শেখ পরিবারের 7 প্লট ফ্ল্যাট ক্রয় করেছে দুদক। এছাড়া 124 ব্যাংক অ্যাকাউন্টে শেখ পরিবারের 635 কোটি টাকা ও 19,680 কোটি টাকার শেয়ার অবরুদ্ধ করা হয়েছে। বিস্তারিত নাজমুস সাকিবের প্রতিবেদনে। গণ অভ্যুত্থানে পতিত আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর গত ডিসেম্বরে প্রথম শেখ পরিবারের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন। এরপরই সামনে আসে শেখ হাসিনা ও তার পরিবারের অর্থ লোপাট, অবৈধভাবে সম্পদ অর্জন সহ নানা অনিয়মের খবর। পূর্বাচলে শেখ পরিবারের প্লট দখলের খবর প্রকাশের পর এবার গুলশান ও সেগুনবাগিচায় পাওয়া গেছে শেখ রেহানা ও টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট। দুদক জানায়, শেখ হাসিনার ধানমন্ডির সুধা সদন সহ শেখ পরিবারের 7 প্লট ফ্ল্যাট জব্দ করা হয়েছে। অর্জিত স্থাবর সম্পদ যাতে অন্যত্র স্থানান্তর, হস্তান্তর বা রূপা ব্যাহত না হতে পারে, সেই জন্য বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছিল। সে আবেদনও আমরা কিছুক্ষণ আগে জেনেছি, সেই আবেদন বিজ্ঞ আদালত কর্তৃক গৃহীত হয়েছে। এরই মধ্যে শেখ হাসিনা ও তার পরিবার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবরুদ্ধ করা 124 ব্যাংক অ্যাকাউন্টে 635 কোটি 14 লাখ টাকা পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এছাড়া 1 কোটি 80 লাখ টাকা দলিল মূল্যে রাজুকের 60 কাঠা প্লট এবং 8 কোটি 85 লাখ টাকা মূল্যের 10% জমিসহ 8টি ফ্ল্যাট অবরুদ্ধ করেছে বিএফআইইউ। জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট 124টি অ্যাকাউন্ট ফ্রিজের জন্য আবেদন করা হয়েছিল। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার এ বছরের মধ্যে যে 11টি অর্থ পাচারের মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করে পাচার অর্থ ফেরত আনার উদ্যোগ নিয়েছে। এর মধ্যে শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে দায়ের হওয়া অর্থ পাচার মামলা শীর্ষে রয়েছে। নাজমুস সাকিব, এখন ঢাকা। পাচার হওয়া অর্থ ফেরত আনতে এপ্রিলে দৃশ্যমান অগ্রগতি দেখা যাবে বলে আশা প্রকাশ করেছেন অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। জানান, টাকা ফেরত আনতে 30টির বেশি প্রতিষ্ঠানের সাথে চুক্তি বা সমঝোতা হচ্ছে। এদিকে নতুন দায়িত্বপ্রাপ্ত অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আনিসুজ্জামান চৌধুরী মনে করেন, অর্থ পাচার হওয়া দেশ টাকা ফেরত দিতে না চাইলেও অন্তর্বর্তী সরকারের চেষ্টায় তা ফেরত আনা সম্ভব। বিস্তারিত জানাচ্ছেন দেবরাজ দেব। বিগত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে 2009 থেকে 2023 সালের মধ্যে 23,400 কোটি ডলার বিদেশে পাচার হয়েছে। বর্তমান বাজার দরে যার পরিমাণ 28 লাখ কোটি টাকা। এই হিসেবে প্রতি বছর গড়ে 1,80,000 কোটি টাকা পাচার হয়েছে।
8 আগস্ট ক্ষমতা গ্রহণ করা অন্তর্বর্তী সরকারের অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় পাচারকৃত এইসব অর্থ ফেরত আনা, যার ধারাবাহিকতায় বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে সরকার। অর্থনৈতিক কাঠামো পুনর্গঠন ও পাচারকৃত অর্থ ফেরত আনতে সরকার গঠনের 7 মাস পর প্রতিমন্ত্রী পদমর্যাদায় নতুন বিশেষ সহকারী হিসেবে ডক্টর আনিসুজ্জামান চৌধুরীকে নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সদ্য নিয়োগকৃত এই বিশেষ সহকারী কথা বলেন গণমাধ্যমে। বলেন, পাচারকৃত অর্থ কোনো দেশ ফেরত দিতে না চাইলেও অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ চেষ্টায় তা সম্ভব হবে। কারণ যে জায়গায় টাকা গিয়েছে ওরা বেনিফিশিয়ারি, এগুলি আন্তর্জাতিক ল আছে, যেহেতু ওরা বেনিফিশিয়ারি ওরা সহজে ছাড়বে না। কিন্তু প্রফেসর ইউনূস সাহেব আমাদের শ্রদ্ধেয় উপদেষ্টা, ওনার সামনে ওনারা নিজেরাই অফার করছেন সহযোগিতার। এটা সেই জন্য আমরা অত্যন্ত দ্রুত কাজ করছি, ইনশাল্লাহ আমরা সফল হব। এ সময় তিনি বলেন, ভঙ্গুর অর্থনীতি ও অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিদেশি বিনিয়োগ না আসা স্বাভাবিক। আমি যদি রাজনৈতিকভাবে চিন্তা করি, আপনি একটা সরকারকে বলছেন ইন্টারিম, এই শব্দটাই তো আপনার জন্য অসুবিধাজনক। সেটা আপনারা চিন্তা করেন। আমি তো রাজনীতিবিদ না, আমি যদি ইনভেস্টার হই, আমি যখন বলবো যে এটা ইন্টারিম, তখন আমি চিন্তা করব এটা কি স্থায়িত্ব আছে। এর আগে সকালে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানান, টাকা ফেরত আনতে বিভিন্ন দেশের আইন অনুযায়ী 200টি আইনি প্রতিষ্ঠানের সাথে আলোচনা হয়েছে। এর মধ্যে 30টিরও বেশি প্রতিষ্ঠানের সাথে চুক্তি বা সমঝোতা হবে। কম অঙ্ক টাকা আনতে তাদের আইডেন্টিফাই বিভিন্ন দেশে আছে, এইখানে কতগুলো আপনার আইনি পদক্ষেপ আছে, আবার সেই আইনগুলো আবার বৈদেশিক বিদেশের সাথে জড়িত। আমরা চেষ্টা করছি ইমিডিয়েটলি যেটি পারি, কতগুলো সেন্সিটিভ কেস করা হয়েছে অন্যগুলোরও আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি অ্যাটলিস্ট প্রসেসটা শুরু করি, কিছুটা ইন্ডিকেশন কিছুটা আসুক। এই জন্য আইনের কিছুটা সমস্যা, আইন মানে কি কিছু যে এগ্রিমেন্ট করা বিদেশের সাথে এগুলো করবো। এ সময় উপদেষ্টা বলেন, টাকা ফেরত আনার প্রক্রিয়াতে এপ্রিলেই দৃশ্যমান অগ্রগতির দেখা মিলবে। দেবরাজ দেব, এখন, ঢাকা। সরকারের নির্ধারিত সময়ের মধ্যে একই সঙ্গে আইনসভা ও গণপরিষদ নির্বাচন সম্ভব বলে মন্তব্য করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিলে তিনি আরও বলেন, জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ সম্ভব নয়। দ্রুত জুলাই সনদ কার্যকর সহ বিচারের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা করার আহ্বান জানান তিনি। একই অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তে এনসিপি শুধু তরুণদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, সকল শ্রেণীর লোকদের যুক্ত করা হবে। আমরা খুব স্পষ্ট করে বলি, বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারুণ্যের একটি সমাবেশ ঘটাতে সক্ষম হয়েছে। এর অর্থ এটা কখনোই নয় যে এনসিপি শুধুমাত্র তরুণদের মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখবে। যারা বাংলাদেশে 18 বছর বয়স পেরিয়ে গেছেন, শ্রমিক, যারা ছাত্র, যারা পেশাজীবী, যারা কৃষক, যারা মজুর, যারা গৃহকর্মী, যারা গৃহিণী, যারা আলেম সমাজের প্রতিনিধি আছেন, যারা তৃতীয় লিঙ্গের মানুষ আছেন, যারা দলিত আছেন, হরিজন আছেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ আছেন, পাহাড়ের অধিবাসী আছেন, সিনিয়র সিটিজেন আছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আছেন, আমরা সকল শ্রেণী পেশার মানুষকে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে অংশগ্রহণ করবার জন্য উদাত্ত আহ্বান রাখছি। আমরা নির্বাচনের ক্ষেত্রে আমরা বলছি যে সামনে নির্বাচনটা একই সাথে আইনসভা এবং একই সাথে গণপরিষদ নির্বাচন করা সম্ভব, এবং এর মাধ্যমে একটি নতুন সংবিধান এবং নতুন করে আমরা গণতন্ত্রের পথে উত্তরণ করতে পারব। ফলে এই সকল কিছুই আমরা দ্রুত সময়ের মধ্যে হওয়া সম্ভব বলেও মনে করছি। সরকার যে নির্ধারিত সময় দিয়েছে, সেই নির্ধারিত সময়ের মধ্যেই এই সকল কার্যক্রম করে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব। শুধু সংস্কার ও নির্বাচনী ব্যবস্থা নয়, স্বাস্থ্য, চিকিৎসা ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাজনৈতিক দলের নিজস্ব প্রস্তাবনা দেওয়া উচিত। রাজধানীতে এনডিএম-এর ইফতার ও দোয়া মাহফিলে যোগ দিয়ে কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোকে বিতর্ক আয়োজনেরও আহ্বান জানান তিনি। এদিকে জনগণের দাবি থেকে সরে এলে সব সম্ভাবনা শেষ হয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। শুধু সাংবিধানিক ব্যবস্থা, শুধু ভোটের ব্যবস্থা, বিভিন্ন ব্যবস্থা, সেগুলো যেরকম আলোচনা হওয়া উচিত, তার থেকে বেশি আলোচনা হওয়া উচিত, বা সমান পরিমাণ অন্তত আলোচনা হওয়া উচিত
কিভাবে মানুষের এই সমস্যার সমাধান করবে, কোন দল কিভাবে করবে, রাজনৈতিক দলগুলো চিকিৎসা ব্যবস্থা কিভাবে জনগণের মিনিমাম চিকিৎসা ব্যবস্থা আমরা নিশ্চিত করব, সেই বিষয়গুলো কেন আমরা তুলে ধরছি না? আমরা জনগণের এই ইস্যুগুলোকে, দেশের এই ইস্যুগুলোকে আমরা অ্যাড্রেস করতে ভুলে যাব। আমাদের কাছে অন্য কিছু মুখ্য হয়ে যাবে, এগুলো গৌণ হয়ে যাবে। এটি যদি হয় তাহলে এই দেশের সম্ভাবনা সব শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যেতে পারে। এবং অবশ্যই এটি আমাদের এই ঘরে উপস্থিত কারোরই সেটি চাওয়া নয়। এখানে উপস্থিত যারা রাজনীতিবিদ আছেন সকলকে আমি অনুরোধ করব, আসুন জনগণের এই বিষয়গুলোর ব্যাপারেও আমরা চিন্তা করি, কথা বলি। আমাদের এই ব্যাপারেও আমাদের কি কি সংস্কার আছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে নানা রকম ষড়যন্ত্র চলছে। যাদের জনগণের উপর আস্থা নেই তারা এই বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে। মঙ্গলবার চট্টগ্রাম প্রেস ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে বলেও জানান আমির খসরু। এই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, জনগণের মালিকানা এবং গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে। বিভিন্ন পক্ষ, যাদের কোনো জনসমর্থন নাই, যারা জনগণের উপর আস্থা রাখতে পারছে না, তারা বিভিন্ন ধরনের আজকে বক্তব্য দিয়ে একটি জনগণের মনে সংশয় সৃষ্টি করছে। ধর্ষণ ও নারী নিপীড়নের প্রতিবাদে শিক্ষার্থীদের পদযাত্রায় লাঠিচার্জ করেছে পুলিশ। মঙ্গলবার প্রধান উপদেষ্টার দপ্তরে স্মারকলিপি দিতে গেলে শাহবাগে পুলিশের বাধার মুখে পড়ে বিক্ষোভকারীরা। এদিকে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং নির্যাতনের ঘটনায় দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে রাজধানীর 30টি কলেজের শিক্ষার্থীরা। একই দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা। রকিবুল রাহাতের প্রতিবেদন। খুন, ধর্ষণ, নিপীড়নের প্রতিবাদ ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 9 দফা দাবিতে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে গেলে শাহবাগে পুলিশের বাধার মুখে পড়ে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ মঞ্চের সদস্যরা। তাদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিতে লাঠিচার্জ করেছে পুলিশ। পুলিশে হামলার প্রতিবাদে গণ আন্দোলনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানায় গণ আন্দোলন গড়ে তোলা ছাড়া আমাদের আর কোনো পথ তারা বাকি রাখে নাই, এবং ডক্টর ইউনূস যাতে এই ব্যাপারটা নিজে ওভারসি করে। এদিকে পুলিশের দাবি, প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় সব ধরনের জমায়েত নিষিদ্ধ, তাই আইন মেনেই দায়িত্ব পালন করেছেন তারা। এ সময় পুলিশের 7 সদস্য আহত হয়েছে বলেও দাবি করেন রমনা বিভাগের উপপুলিশ কমিশনার। সেটেলমেন্ট এগ্রিমেন্ট ছিল যে তারা আসবে এখানে, এখান থেকে আমি পাঠাই দেব প্রতিনিধি 5 জন, যে তারা কথা বলে আসবে। এটা নিয়ে তো আর আমাদের দ্বিমত নাই। আমরা জাস্ট খালি এই জায়গাটা যেহেতু 144 সবসময় জারি করা থাকে, আমরা যেতে দিলাম না, যেতে দেই নাই, যে আপনারা এখানে থাকেন, আপনাদের প্রতিনিধি ভিতরে যাক, কিন্তু তারা সেই কথাটা শোনে নাই। ধর্ষণ ও নিপীড়নের প্রতিবাদে মঙ্গলবার সকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন রাজধানীর 30 কলেজের শিক্ষার্থীরা। দাবি জানান, দ্রুততম সময়ের মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের। ধর্ষকের উপযুক্ত শাস্তির ব্যবস্থা এবং আমাদের মা বোনদের নিরাপত্তা জোরদার করা। সব তথ্য আছে, সব প্রমাণ আছে, সেখানে কেন তাদের ব্যবস্থা নিচ্ছে না? আইন উপদেষ্টা যেটা বলেছে, মাত্র 90 দিনের মধ্যে ধর্ষকদের বিচার করা হবে, এটাকে আমরা সাধুবাদ জানাই। আজকে একজনের মৃত্যু দিলে পরবর্তীতে আর কেউ এই ধর্ষণ করার সাহসই পাবে না। এদিকে আন্দোলন সংগ্রামে অগ্রগামী থাকার পরেও গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে নারীর নিরাপত্তা দিতে না পারা রাষ্ট্রের জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দলের শিক্ষকরা। আমাদের মেয়েরা সবার আগে রাজপথে নেমে আন্দোলন পরিচালিত করেছে, আর ওনাদের কি আমরা আজকে সিকিউরিটি দিতে পারছি না? এটা লজ্জা, এটা সরকারের জন্য লজ্জা, আমাদের জন্য লজ্জা, আপনাদের জন্য লজ্জা। শুধু মুখের কথায় নয়, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা স্বরাষ্ট্র উপদেষ্টা ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হবার আহ্বানও জানান। রকিবুল রাহাত, এখন, ঢাকা। গ্যাস অনুসন্ধানে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি গ্যাজপ্রম ইন্টারন্যাশনালের কাজের ধারাবাহিকতা নিশ্চিতের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতা চায় দেশটি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে এই অনুরোধ জানান বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খুজিন।
গ্যাসপ্রম 2012 সাল থেকে বাংলাদেশে গ্যাস মজুত অনুসন্ধানে অংশীদার হিসেবে কাজ করছে। 2023 সালে গ্যাসপ্রম ইন্টারন্যাশনাল ভোলায় আরও অনুসন্ধানের জন্য 5টি নতুন কূপ চিহ্নিত করেছে। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে রাষ্ট্রদূত জানান, বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশে 30,000 টন এমপিও সার সরবরাহের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। বৈঠকে বাণিজ্য সহযোগিতা সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। মুক্তিযুদ্ধ পরবর্তী গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশের পাশে থাকার জন্য প্রধান উপদেষ্টা রাশিয়াকে ধন্যবাদ জানান। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এপ্রিলের মাঝামাঝি সময়ে রাজনৈতিক দল এবং নীতি নির্ধারকদের মতামত নিয়ে প্রক্সি ভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বিস্তারিত মিয়া আমিরুলের প্রতিবেদনে। দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি প্রবাসী আয়। হাজার মাইল দূরে থেকে যারা দেশের জন্য টাকা পাঠান, সচল রাখেন অর্থের চাকা, দেশ পরিচালনায় তাদের নেই কোনো ভূমিকা। অর্থাৎ রাষ্ট্রীয় ক্ষমতায় কে বসবে, প্রবাসীদের সেই রায় দেওয়ার অধিকার স্বাধীনতার 54 বছরও নিশ্চিত হয়নি। এবার তাই জোরে সোরে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে আলোচনা। প্রায় 1.5 কোটির মতো প্রবাসী বাংলাদেশি কিভাবে জাতীয় নির্বাচনে ভোট দিবেন তা নিয়ে সোমবার বৈঠকে বসে নির্বাচন কমিশন। সেই বৈঠকে 3টি প্রস্তাবনা ওঠে: পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোট। এই 3টির মধ্যে প্রক্সি ভোটের পথেই হাঁটছে ইসি। এ বিষয়ে মঙ্গলবার গণমাধ্যমের সাথে কথা বলেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, পোস্টাল ব্যালট কার্যকর নয়, তাই প্রক্সি ভোটারের সুপারিশ নিয়ে ভাবা হচ্ছে। বর্তমান যে পোস্টাল ব্যালট সিস্টেমটা আছে প্রবাসী বাংলাদেশি ভোটারদের জন্য, এটি একটি অচল সিস্টেম, যে কারণে আমরা গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও দেখেছি একটি ভোটও এখানে কাস্ট হয় নাই বিদেশ থেকে। বাংলাদেশের ভিতর থেকে মাত্র 433টা পোস্টাল ব্যালট কাস্ট হয়েছে। যে আগামী নির্বাচনের জন্য যদি সত্যিকার অর্থে আমাদের প্রত্যাশা পূরণ করতে হয়, এবং মাননীয় প্রধান উপদেষ্টাও যেটা বলেছেন, সেইভাবে যদি আমরা প্রবাসীদের প্রত্যাশাটাও যদি আমরা পূরণ করতে চাই, তাহলে আমাদেরকে প্রক্সি ভোটিংয়ে যেতে হবে। তিনি বলেন, প্রক্সি ভোটিং সিস্টেমে বিশ্বস্ত প্রতিনিধির মাধ্যমে প্রবাসীদের ভোট দেওয়ার যে প্রস্তাবনা এসেছে, তা রাজনৈতিক দল ও নীতি নির্ধারকদের সাথে এপ্রিলে চূড়ান্ত করা হবে। ওয়ার্কশপের মাধ্যমে আমরা যেটা ডেভেলপ করতে চাই সেটা হচ্ছে একটা সিস্টেম আর্কিটেকচার। এই যে 3টা পদ্ধতি সাজেস্ট করা হলো, এই 3টা পদ্ধতির 3টা আর্কিটেকচার ডেভেলপ করা। এই আর্কিটেকচারটা ডেভেলপ হয়ে গেলে আশা করছি যে 7-8 এপ্রিলের 1 সপ্তাহের মধ্যে সেটা ডেভেলপ হয়ে যাবে। তারপরে আমরা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে এটা নিয়ে আলোচনায় বসতে চাই, রাজনৈতিক দলসমূহ এবং অপরাপর স্টেক হোল্ডার। সেইখানে যদি আমরা সর্বসম্মতভাবে এইটাকে দেখি যে এটা গ্রহণযোগ্য হচ্ছে, তখন আমরা সিস্টেম ডেভেলপমেন্টে যাব। আগামী নির্বাচনে প্রবাসী অবস্থানরত ভোটাররা যাতে ভোট দিতে পারে, সেই লক্ষ্যে একগুচ্ছ পরিকল্পনা নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সর্বতভাবে চেষ্টা করছে যে প্রবাসী বাংলাদেশিদেরকে ভোটের আওতায় নিয়ে আসতে, যারা আজ পর্যন্ত সেরকম কার্যকরীভাবে ভোটের আওতায় আসেননি। বর্তমানে 9টি দেশে ভোটার নিবন্ধনের কাজ করছে নির্বাচন কমিশন। কমিশনার সানাউল্লাহ বলেন, আগামীতে 34 দেশের অবস্থানরত প্রবাসীরা বিদেশের মাটিতে বসেই ভোটার হবেন এবং ভোটও দিতে পারবেন। মিয়া আমিরুল, এখন, ঢাকা। রাজধানীর চানখারপুলে ছাত্র জনতার উপর চাইনিজ রাইফেল দিয়ে 24 রাউন্ড গুলি করার প্রমাণ মিলেছে এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে, বলছেন প্রসিকিউটররা। এদিকে সাভারে আসহাবুলকে হত্যার ঘটনায় 10 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিস্তারিত মশির অনিকের প্রতিবেদনে। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয় সেই প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরি, তবে কষ্ট না পেয়ে গর্বিত হইও। মায়ের চোখের জলে ভেজা চিঠি মনে করিয়ে দেয় চাংখারপুলে শহীদ আনাসের রক্ত এখনো শুকিয়ে যায়নি। জীবনের প্রত্যেকটা ভুলের জন্য ক্ষমা চাই আনাস। চাংখারপুলের সেই ঘটনায় মঙ্গলবার কনস্টেবল নাসিরুলকে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। প্রসিকিউশন বলছেন তার বিরুদ্ধে যথোপযুক্ত প্রমাণ রয়েছে প্রসিকিউশনের কাছে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় শহীদ আনাস সহ 7 জন নিরীহ নিরস্ত্র ছাত্র জনতাকে এই চাংখারপুর এলাকায় গুলি করে হত্যা করা হয়েছে এবং অসংখ্য অজস্র ছাত্র জনতাকে গুলি করে আহত করা হয়েছে। এদিকে 18 জুলাই সাভারের গুলিবিদ্ধ ইয়ামিনকে এপিসি গাড়ি থেকে ছুড়ে ফেলে দেওয়া সেই নির্মম ঘটনায় নতুন এক মামলা দায়ের করেছে প্রসিকিউশন। এই ঘটনায় জড়িত 10 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই 10 জনের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আছেন এবং স্থানীয় কিছু আওয়ামী লীগ নেতৃবৃন্দও আছে। এটি আমরা
তাদের গ্রেফতারের স্বার্থে আপনাদের সামনে তাদের নাম প্রকাশ করছি না। এদিকে এদিন খুলনা এলাকায় মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ পরিবার সহ 12 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ট্রাইব্যুনালে। মশিউর অনিক, এখন, ঢাকা। ঈদ যতই ঘনিয়ে আসছে, ফুটপাত থেকে শপিং মল সবখানে বাড়ছে ক্রেতার ভিড়। ঈদে কেনাকাটায় বরাবরের মতো ছেলেদের পছন্দের তালিকায় শুরুতে রয়েছে পাঞ্জাবি। বিক্রেতারা বলছেন, ক্রেতাদের চাহিদাকে গুরুত্ব দিয়ে ঈদের পোশাকে এসেছে নতুনত্ব। রমজানের 10ম দিনে এসে ঈদ শপিংয়ের চিত্র তুলে ধরেছেন মাঝার ইমন। রাজধানীর মালিবাগ এলাকার কান্ট্রি বয় শোরুম। ঈদ কেনাকাটায় বিভিন্ন রকমের পোশাকের মধ্যে এই ব্র্যান্ডের দোকানে বেচা বিক্রিতে এগিয়ে রয়েছে পাঞ্জাবি। ঈদকে ঘিরে বয়স ও মানভেদে নতুন ডিজাইন আর গরমকে প্রাধান্য দিয়ে পসরা সাজিয়ে বসেছে ব্র্যান্ড শপগুলো। পিছিয়ে নেই অন্যান্য বিপণী বিতানগুলো। ঈদের কেনাকাটায় থাকা প্রতিটি ক্রেতার আকর্ষণেই রয়েছে পাঞ্জাবি। বরাবরের মতো কান্ট্রি বয় পাঞ্জাবি এক্সক্লুসিভ এবং যে নর্মাল পাঞ্জাবি আছে এগুলোর কালেকশন অনেক ভালো ভালো কালেকশন আছে। পাশাপাশি ফর্মাল শার্ট, পলো শার্ট, ক্যাজুয়াল স্লিম ফিট শার্ট, ঠিক আছে, সেক্ষেত্রে পাঞ্জাবির চাহিদাটা খুবই বেশি। বাবা আম্মু ভাইয়ার সাথে আসি, আর আমি পাঞ্জাবি, পায়জামা, জুতা, চশমা এগুলো কিনতে আসি। প্রথম অবস্থায় তো আমাদের নামাজ পড়তে হবে, পাঞ্জাবিতে একটা লাগবেই, পাঞ্জাবি ছাড়া তো আসলে ঈদ হবে না, সো ওই কারণেই পাঞ্জাবি কিনতে আসা। এদিকে এবারের ঈদ ফ্যাশন ট্রেন্ডে মেয়েদের প্রাধান্যে রয়েছে নানা রকমের পোশাক। দেশির সঙ্গে নারীদের পছন্দের জায়গা পেয়েছে ভারতীয় ও পাকিস্তানি বিভিন্ন ড্রেস। দাম নিয়ে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া থাকলেও পছন্দের পোশাক কিনতে পেরে খুশি ক্রেতারা। আর বিক্রেতারা বলছেন, জর্জেট, সিল্ক, লিলেনের সঙ্গে সুতি সিল্ক মিক্স করা কাপড়ের পোশাকেও চাহিদা রয়েছে। এখন বেশি চলতেছে আপনার ঘাড়ারা চলতেছে, আর হলো যে আপনার জর্জেটের মধ্যে কামিজ চলতেছে। থ্রি পিস টাইপের কাপড়ের প্রতি বেশি আকর্ষণ, এন্ড হচ্ছে জর্জেট টাইপের। যেহেতু গরম পড়ে গিয়েছে সেই জন্য এখন প্রেফার করছি যে সুতি টাইপের এই বছর পরবো। বড়দের গুলো পড়বে আপনার 35 থেকে 5000 টাকা পর্যন্ত বড়দের গুলা, ছোটদের আপনার 1000 থেকে 1500 ভালো মানের ড্রেস আছে আমাদের কাছে। এছাড়া বড়দের পোশাকের সঙ্গে পাল্লা দিয়ে ঈদ বাজারে জমে উঠেছে শিশুদের পোশাকের বেচা বিক্রিও। মাঝার ইমন, এখন, ঢাকা। ইন্টার্ন চিকিৎসক এবং মেডিকেল কলেজের শিক্ষার্থীদের কর্মসূচিতে উত্তাল দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজ। ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিটের রায় ঘোষণার আগেই 5 দফা দাবিতে এই কর্মসূচি পালন করছেন তারা। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষুব্ধরা। এদিকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মসূচির কারণে বন্ধ রয়েছে হাসপাতালের আউটডোর সেবা। এতে ব্যাহত হচ্ছে হাসপাতালগুলোর চিকিৎসা কার্যক্রম। বিস্তারিত প্রতিবেদনে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরের সামনের চিত্র। ইন্টার্ন চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থীদের 5 দফা দাবির কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাহত হচ্ছে হাসপাতালের চিকিৎসা সেবা। পায়ে ব্যান্ডেজ আর মুখে রাজ্যের অসহায়ত্ব নিয়ে বসে আছেন নগরীর 2 নম্বর গেট এলাকার জেবুন্নেসা। হঠাৎ পড়ে গিয়ে পায়ে গুরুতর আঘাত পাওয়ায় দ্রুত চিকিৎসক দেখিয়ে অপারেশনের প্রয়োজন হলেও বন্ধ আউটডোর সেবা। তবুও চিকিৎসকের আশায় গুনছেন অপেক্ষার প্রহর। একইভাবে আগুনে পোড়া স্ত্রীকে নিয়ে চিকিৎসকের অপেক্ষায় আছেন সীতাকুণ্ডের বাবুল দাস। তা মুখে নিয়ে আসলাম, অপারেশন করাইতে হবে, ইমার্জেন্সিতে গেলাম, এখান থেকে বললাম যে ইমার্জেন্সি, ওরা বলে যে আপনারা এখানে আসেন। এখানে আসি বললাম যে একদম তালা মারা। আমার অনেক প্রবলেম হয়ে যাবে, আমি যদি অপারেশন না করতে পারি, এখন আমার এটা অনেক লেট হয়ে যাচ্ছে। 3 বার আসা যাওয়া করছি, আজকে বলছে যে গত মঙ্গলবার বলছে যে আজকে নেওয়ার জন্য বলছে ভর্তি করে দেব, আজকে তো ডাক্তারই নাই। শুধু চট্টগ্রাম নয়, খুলনা, রাজশাহী, সিলেট ও কুমিল্লা সহ দেশের সরকারি বেসরকারি বিভিন্ন হাসপাতালের চিত্র অনেকটাই অভিন্ন। হাসপাতালের আউটডোর সেবা বন্ধ থাকায় বিপাকে দূর দূরান্ত থেকে আসা রোগী ও স্বজনরা। প্রয়োজনীয় চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ তাদের। সবগুলো কাউন্টার বন্ধ, ডাক্তার নাই। আমরা খুব কষ্ট হতো আওয়া যাওয়ায়, ডায়াবেটিসের ওষুধ লাগে, রোজার একটা মাথা ঘুরে গিয়ে পাল্লায়, কিডনির সমস্যা, ক্যান্সার রুগী তো সিটও ভালাই বাসা। ডাক্তার না থাকলে টিকিট দিয়ে তো লাভ নেই, ওনাদের টাকা নষ্ট হবে। মূলত ডাক্তার পদবি ব্যবহার সংক্রান্ত রিটের রায় ঘোষণার তারিখ সামনে রেখে উত্তাল দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজ। কর্মবিরতি ও ক্লাস পরীক্ষা বর্জন করে সকাল থেকে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। কর্মসূচিতে অংশ নিয়ে সহমত জানিয়েছেন
বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরাও। MBBS অথবা BDS ছাড়া ডাক্তার লেখা যাবে না, যেটি অত্যন্ত যৌক্তিক একটি দাবি। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, তারা যাতে অ্যাসিস্ট্যান্টের যে কাজগুলো সেই কাজগুলো করে, তারা কেন ডাক্তারের পর্যায়ে চলে আসবে? তারা কেন নামের সামনে ডাক্তার লিখবে? বাংলাদেশের মানুষ যেন সঠিক সুচিকিৎসা পায়, আর কোনো অপমৃত্যু যেন না হয়, আর কোনো ভুল চিকিৎসা যেন না হয়, আর কোনো অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স যেন না হয়। পূর্ব ঘোষিত 5 দফা দাবি আদায় না হলে হাসপাতালে কমপ্লিট শাটডাউন সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। এ অবস্থায় চিকিৎসা সেবায় দীর্ঘ দুর্ভোগের আশঙ্কায় সাধারণ মানুষ। সাবিত সারওয়ার, এখন। নারীর প্রতি সহিংসতা ও নিপীড়নের প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে মশাল মিছিল চলছে। সেখানে আছেন সহকর্মী তানজিম শাফিন। শাফিন, মশাল মিছিল কি বলছেন আন্দোলনকারীরা, জানতে চাই। সাধারণ সম্পাদক জাকির হোসেন। সংগ্রামী সমাবেশ আজকের ছাত্র, যুবক এবং সাংস্কৃতিক কর্মীদের দর্শনের বিরুদ্ধে যে প্রতিবাদী সমাবেশ, এই সমাবেশের সাথে চারণ সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে সংহতি জানিয়ে সংক্ষিপ্ত দুটি কথা বলছি। বন্ধুরা, আপনারা জানেন 5ই আগস্ট এই স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের যে আন্দোলন, সে আন্দোলনের সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করেছিল আমাদের ছাত্রী বোনেরা। অথচ আমরা দেখলাম ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পরবর্তীকালে আজকে দেশের যে মৌলবাদী শক্তি, সেই মৌলবাদী শক্তি এই নারী সমাজকে নিয়ে তাদেরকে গৃহবন্দী করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান রকম কটূক্তি, হেনস্থা। রাখাল রাহা ও গাজী সালাউদ্দিন আহমেদ তানভীরের কোনো কমিশন বাণিজ্যের সাথে জড়িত থাকার সুযোগ নেই বলে দাবি করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। পাঠ্য বই যথাসময়ে প্রদান এবং বইয়ের মান নিশ্চিতে 102 কোটি টাকায় 7,850 টন কাগজ আমদানি করা হয়েছে বলে ব্রিফিংয়ে জানানো হয়। 2025 শিক্ষাবর্ষের এখন পর্যন্ত 97% বেশি বই মুদ্রণ সম্পন্ন হয়েছে। বাকি বই 1 সপ্তাহের মধ্যে মাঠ পর্যায়ে পৌঁছানোর আশ্বাস এনসিটিভির। বিস্তারিত ফরহাদ বিন নূরের প্রতিবেদনে। সম্প্রতি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের দুর্নীতি নিয়ে সরগরম গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম। আলোচনায় সাজ্জাদুর রহমান ওরফে রাখাল রাহা এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা গাজী সালাউদ্দিন আহমেদ তানভীর। অভিযোগ 400 কোটি টাকার কমিশন বাণিজ্য করেছেন কাগজ আমদানিতে। এর প্রেক্ষিতে মঙ্গলবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান সংবাদ সম্মেলনে বলেন, এ ধরনের কমিশন বাণিজ্য করার সুযোগ অভিযুক্তদের নেই। এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য করে এনসিটিভি চেয়ারম্যান বলেন, পাঠ্য বই পরিমার্জনের সাথে অনেকেই যুক্ত ছিলেন, কোনো কিছুর জন্য এককভাবে রাখাল রাহার দায় নেই। কাগজ কেনার সাথে তাদের কোনো সম্পর্কই নেই। কাগজ কেনার সাথে সম্পর্ক হলো এই যে কাগজ পাওয়া যাচ্ছে না, এটা আমাদের প্রিন্টাররা বলেছেন যে কাগজের দাম বেড়ে যাচ্ছে, আমাদের কাগজ আমদানি এরা আগেও বলেছিল। 400 কোটি টাকার তো কোনো কাগজই আনা হয় নাই। 400 কোটি টাকা কমিশন বাণিজ্য উনি কিভাবে করলেন? কাগজ হলো 102 কোটি টাকার, তাও এখনো 35 কোটি টাকা সে পায় নাই। তারপরে 5 কোটি টাকা আর্ট কার্ড বাকি আছে এখনো। ব্রিফিংয়ে কাগজ আমদানিকারক ও প্রিন্টিং প্রেস মালিকরাও উপস্থিত ছিলেন। তারা বলেন, বই যথাসময়ে দেয়া এবং বইয়ের মান নিশ্চিতে 102 কোটি টাকায় 7,850 টন কাগজ আমদানি করা হয়েছে। আমরা একটা রিজনেবল প্রাইস যতটুকু সম্ভব সমস্ত কিছু মধ্যস্থতা করে, ইনক্লুডিং ভ্যাট অ্যান্ড ট্যাক্স, এটা একটা অনেক জায়গায় আছে, ভ্যাট অ্যান্ড ট্যাক্স সহ একটা মূল্য ধরে তখন আমরা এই কাগজটা আনলাম। আমরা দেখলাম যে আমরা বাজার থেকে যে রেটে কাগজটা কিনি এর চেয়ে বড় আর 8-10 হাজার টাকা কমে আমরা কাগজটা পাচ্ছি। এবং আমরা বললাম যে কাগজটা আমাদেরকে দ্রুত দেওয়ার জন্য। সেক্ষেত্রে ওনারা আমাদের তখন 20% টাকা নিয়ে এলসি করছে, বাট আমাদের একটু ব্যাড লাগছিল। চায়নাতে তখন বোধহয় 1 মাস ওদের একটা ছুটি থাকে, এই ছুটির কারণে এই কাগজটা আমাদের পাইতে দেরি হইতে আমরা বাই দিস টাইম অলরেডি 60-70% কাগজ পেয়ে গেছে, আর কিছু কাগজ বাকি আছে। এনসিটিভি বলছে 2025 শিক্ষাবর্ষের 97% বইয়ের মুদ্রণ সম্পন্ন হয়েছে। বাকি বইও মাঠ পর্যায়ে পৌঁছে যাবে 1 সপ্তাহের মধ্যে। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। চট্টগ্রাম বন্দরের পতেঙ্গা কন্টেইনার টার্মিনালে এবার পরীক্ষামূলকভাবে আমদানি কন্টেইনার নিয়ে জাহাজ ফিরছে। এদের পর পুরোদমে আমদানি কন্টেইনার হ্যান্ডলিং শুরুর আশা করছে সৌদি আরবের টার্মিনাল অপারেটর রেড সি গেটওয়ে। এতে টার্মিনালটির আয় যেমন বাড়বে, তেমনি বড় জাহাজ ফিরলে বন্দরের কন্টেইনার জট কমবে, পণ্য খালাস ও ডেলিভারি হবে দ্রুত। হাজেরা শিউলির প্রতিবেদন।
2024 সালের জুনে সীমিত পরিসরে পতেঙ্গা কন্টেনার টার্মিনালের কার্যক্রম শুরু করে বিদেশি অপারেটর সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল। তবে প্রয়োজনীয় যন্ত্রপাতির সীমাবদ্ধতার কারণে এতদিন শুধু রফতানি কন্টেইনার হ্যান্ডলিং করা হতো। আমদানি কন্টেইনার পুরোপুরি হ্যান্ডলিংয়ের জন্য স্ক্যানার স্থাপন করেছে অপারেটর। ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে শতাধিকের বেশি আমদানি কন্টেইনার খালাস করেছে দুটি জাহাজ। ঈদের পর পুরোদমে আমদানি পণ্যবাহী জাহাজ ভিড়বে এই টার্মিনালে বলে জানান বন্দর কর্তৃপক্ষ। ফুল প্লেজেড জাহাজ লাগাবে হচ্ছে আরও কিছুদিন পরে, তাদের ফুল রিপোর্টটা হয়ে গেলে এবং এটার ইন্সপেকশনগুলো কমপ্লিট হলেই তারা কাজ শুরু করবে এবং এটা ধারণা করা হচ্ছে যে ঈদের পরে লাগতে পারে। এক্সপোর্ট ইম্পোর্ট দুটার জন্যই তো এই ফ্যাসিলিটিসটা ইউজ করবে। তাদের যেহেতু কিছু এনবিআর কিংবা কাস্টমসের বাধ্যবাধকতার কারণে তারা এতদিন পর্যন্ত পারেনি, তো এখন স্ক্যানারটা লেগে গেলেই তারা ফুল সুইং কাজ শুরু করবে। 2023 সালের ডিসেম্বরে আরএসজিটি 22 বছরের জন্য চট্টগ্রাম বন্দরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। বর্তমানে 5 লাখ টিএস কন্টেনার হ্যান্ডলিংয়ের সক্ষমতা থাকলেও চালুর পর প্রথম 9 মাসে মাত্র 40,000 টিএস কন্টেনার হ্যান্ডলিং করেছে টার্মিনালটি। তবে গেটটি ক্রেন না থাকায় এখন শুধু গিয়ার্ড বা ক্রেনযুক্ত জাহাজই ভিড়তে পারছে এই টার্মিনালে। বন্দর ব্যবহারকারীরা বলছেন পতেঙ্গা কন্টেনার টার্মিনাল পুরোদমে চালু হলে পণ্য খালাস ও ডেলিভারি দ্রুত হবে, যা চট্টগ্রাম বন্দরের ওপর চাপ কমাবে, হ্রাস পাবে পণ্য পরিবহন ব্যয়। আমদানি পণ্যভর্তি কন্টেনার একদিন পতেঙ্গা কন্টেনার টার্মিনাল ডেলিভারি দিতে পারতো না, কারণ স্ক্যানার ছিল না। এখন যদি স্ক্যানার সংযোজন করা হয় পিসিডিতে বা পতেঙ্গা কন্টেনার টার্মিনালে, তাহলে পতেঙ্গা কন্টেনার টার্মিনাল নতুন করে আমদানি পণ্যবাহী কন্টেনার ডেলিভারি দিতে পারবে, সেটা খুলে হোক বা সিল করা অবস্থায় হোক। উভয় ক্ষেত্রে আমরা মনে করি আমদানি পণ্যভর্তি কন্টেনারের যে চাপ চট্টগ্রাম বন্দরে রয়েছে সেই চাপটা লাঘব হবে। নতুন এই উদ্যোগ বন্দরে কন্টেনার জট কমানোর পাশাপাশি আমদানি কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে আশা সংশ্লিষ্টদের। হাজরা শিউলি, এখন চট্টগ্রাম। সাতক্ষীরায় জমে উঠতে শুরু করেছে ঈদের বাজার। জামা কাপড়ের পাশাপাশি কসমেটিক্স সামগ্রীর বেচাকেনাও বেড়েছে। ত্বকের চর্চা ও সৌন্দর্য বর্ধনের সব বয়সের নারীরা প্রসাধনী সামগ্রী কিনতে ভিড় করছেন বিভিন্ন দোকানে। তবে এবার বিদেশি নানা ব্র্যান্ডের পাশাপাশি দেশীয় ব্র্যান্ডের কসমেটিক্স পণ্যের বেচা বিক্রিও বেড়েছে। আহসান রাজীবের প্রতিবেদনে বিস্তারিত। বাড়তি ধকল এড়াতে অনেকেই আগেই সারছেন ঈদের কেনাকাটা। এতে সাতক্ষীরা শহরের বিভিন্ন মার্কেট ও বিপণী বিতানে বেড়েছে ভিড়। পোশাকের পাশাপাশি নারীরা কিনছেন বিভিন্ন কসমেটিক্স পণ্য। নিজেকে সাজাতে বিদেশি ব্র্যান্ডের পাশাপাশি দেশীয় নানা ব্র্যান্ডের কসমেটিক্স পণ্য ব্যবহার করেন নারীরা। বিভিন্ন প্রসাধনী সামগ্রীর মধ্যে মেহেদি, ফেস ওয়াশ, টোনার, লিপস্টিক, আই ক্রিম, লিপ ক্রিম, হেয়ার প্যাক, ক্রাফট সহ নানা পণ্য বিক্রি হচ্ছে। তবে ঈদের সাজের ক্ষেত্রে সচেতন মেয়েরা মাথায় রাখছেন প্রকৃতি ও পরিবেশের কথা। ঈদ উপলক্ষে একটু টুকটাক কিনলাম, আবার পরবর্তীতে কিনবো। যেমন ফেস পাউডার কিনছি, আইলানা, মাস্কারা, এগুলো একটু কিনলাম। ক্রিম কিনতে আসছে, যে কসমেটিকের জিনিসপত্র, আপনার লিপস্টিক, ক্লিপ, বাইরের প্রোডাক্ট, দেশীয় প্রোডাক্ট, অনেক ধরনের প্রোডাক্ট পাওয়া যায় এখানে। আর এখানের প্রোডাক্টগুলো অনেক ভালো। সামনে ঈদ উপলক্ষে এখন বেশি বেচাকেনা হচ্ছে এবং কাস্টমারও ভালোই আসতেছে। আমাদের এখানে দামও বেশ সাশ্রয়ী। ক্রেতাদের চাহিদা অনুযায়ী সাতক্ষীরার বিভিন্ন শপিং মল ও দোকানে বিদেশি ব্র্যান্ডের পাশাপাশি দেশীয় ব্র্যান্ডের কসমেটিক্স পণ্যের চাহিদা বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন ত্বকের যত্নে স্কিন কেয়ার পণ্যের চাহিদা বেশি। বিদেশি পণ্য ছাড়াও এবার দেশীয় ব্র্যান্ডের মমতাজ হার্বালের বিভিন্ন পণ্যের চাহিদা বেড়েছে। মমতাজের পণ্যের ভিতরে ওর মেসেজ ক্রিম, স্ক্রাব সব থেকে বেশি ভালো চলে এবং মানসম্মত জিনিস এবং আমাদের দেশীয় পণ্য হিসেবে অনেক ভালো কাজ করে। মেসেজ ক্রিম, মমতাজ মেহেদি, মমতাজ টোনার খুবই সুন্দর, কাস্টমারের রিভিউ ভালো। স্কাপ আর মেসেজ ক্রিম এগুলো সবসময় আমাদের চলে। আর এখন রোজা সামনে ঈদ, সেই উপলক্ষে মনে করেন মেহেদিটা বেশি চলতেছে। ঈদের কেনাকাটায় ক্রেতা আকৃষ্ট করতে বিভিন্ন শপিং মল ও বিপণী বিতানে মূল্য ছাড়সহ নানা অফার চলছে। তবে নকল বা নিম্নমানের প্রসাধনীর ক্ষতি থেকে বাঁচতে নির্ভরযোগ্য জায়গা থেকেই এসব সামগ্রী কেনার পরামর্শ অভিজ্ঞদের। সাতক্ষীরায় ছোট বড় মিলিয়ে 400-র বেশি প্রসাধনীর দোকান রয়েছে। এবারের ঈদ ঘিরে 15 থেকে 20 কোটি টাকার বেচাকেনার আশা করছেন ব্যবসায়ীরা। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। মহান মুক্তিযুদ্ধে অসাধারণ অবদানের জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতা পুরস্কার ফিরিয়ে দিচ্ছে অন্তর্বর্তী সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগের প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে 2003 সালে দেওয়া স্বাধীনতা পুরস্কার 2016 সালে বাতিল করে সরকার। সুপ্রিম কোর্টের রায়ে স্বাধীনতা পুরস্কার বাতিলের কোনো নির্দেশনা না থাকায় তাকে পুরস্কারটি ফিরিয়ে দেওয়া হবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানে একটি ট্রেনে হামলা করে অন্তত 500 যাত্রীকে জিম্মি করেছে দেশটির নিষিদ্ধ ঘোষিত সংগঠন বেলুচিস্তান লিবারেল আর্মি BLA। এর সময় গোলাগুলিতে নিরাপত্তা বাহিনীর অন্তত 6 সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম। বিকেলে কোয়েটা থেকে পেশোয়ার যাচ্ছিল জাফর এক্সপ্রেস। বেলুচিস্তানের বোলান জেলার একটি টানেলে প্রবেশের সময় বিস্ফোরণ ঘটিয়ে রেল লাইন উড়িয়ে দেওয়া হয়। এ সময় ট্রেনটি লক্ষ্য করে অতর্কিত গুলি ছোড়া হলে ট্রেনের চালক সহ অনেকে আহত হন। এরপরেই যাত্রীবাহী ট্রেনটি অস্ত্রের মুখে জিম্মি করা হয়। BLA এক বিবৃতিতে জানিয়েছে, সেনাবাহিনী উদ্ধার অভিযান চালালে হত্যা করা হবে সকল জিম্মিকে। এখন পর্যন্ত সরকারের কাছে কোনো দাবি উত্থাপন করা হয়নি। এদিকে পাকিস্তানের সরকার কিংবা গণমাধ্যম কেউই ট্রেন হাইজ্যাকের বিষয়টি নিশ্চিত করেনি। ডনের প্রতিবেদন বলছে, সন্ত্রাসীদের হামলা ঠেকাতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিয়েছে নিরাপত্তা বাহিনী। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় ট্রেনটি আটকে রাখা হয়েছে। এর মধ্যে দিয়ে শেষ করব সান্ধ্যবাজার। তার আগে শিরোনামগুলো আরও একবার। ধানমন্ডির সুধা সদন সহ শেখ পরিবারের 7টি প্লট ফ্ল্যাটের জব্দের আদেশ। এপ্রিলে পাচার অর্থ ফেরাতে দৃশ্যমান অগ্রগতির আশা। গণপরিষদ ও জাতীয় নির্বাচন একসঙ্গে সম্ভব, আবারও বলল NCP। ভোট পিছিয়ে দিতে ষড়যন্ত্র চলছে, শঙ্কা BNP। প্রক্সির মাধ্যমে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত হবে, এপ্রিলে চূড়ান্ত সিদ্ধান্ত। পোস্টাল ব্যালট অকার্যকর বলছে ইসি। শাহবাগে ধর্ষণ বিরোধী পদযাত্রায় পুলিশের বাধা, হাতাহাতি। অপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবিতে সারা দেশে বিক্ষোভ। এবং পাকিস্তানে 500 যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেনে সন্ত্রাসী হামলা, 6 নিরাপত্তা কর্মী নিহত। বেলুচিস্তান লিবারেশন আর্মির দায় স্বীকার। এর মধ্যে দিয়ে শেষ করছি সান্ধ্যবাজার। যাবার আগে জানাতে চাই, এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon TV।